বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, আর তার মধ্যে এই পৌষ পার্বণ। পৌষ মাসে শীতের কনকনে ঠান্ডায় বিভিন্ন ধরনের সুস্বাদু গরম গরম পিঠেই বলো আর বাসি পিঠে, তার কথা তো কী আর বলবো। বাসি পিঠে খেতে কে কে পছন্দ করো গো আমার মতো? এই শীতের সকালে রোদ্রে বসে মুড়ি দিয়ে বাসি পিঠে খেতে কিন্তু দারুণ লাগে, তাই না বলো? যত বাসি হয় ততই টেস্ট। মানে পিঠে ভাজার ৪-৫ দিন ধরে ওই পিঠে খাওয়া তো চলবে, তাই না? তো যাই হোক, এই পিঠে খাওয়ার সঙ্গে কিন্তু ছোটোবেলার প্রচুর স্মৃতি জড়িয়ে আছে বন্ধুরা। এখন তো একা একা থাকি, একা একা সেরকম একটা বানাতে ইচ্ছে করে না। যখন ছোটোবেলায় বাড়িতে ছিলাম তখন মা বিভিন্ন ধরনের পিঠে বানাতো, তাই না? কত মজা হতো। যাই হোক, আজকাল আমাদেরকেও শিখতে হবে, বাচ্চা কাচ্চাদের এনজয় করাতে হবে, তাই না? ওদেরও তো এগুলোই স্মৃতি হয়ে থাকবে, তাই কি না? তো চলো, এই পৌষ সংক্রান্তির পৌষ পার্বণের দিনে অনেক অনেক শুভেচ্ছা, মকর সংক্রান্তির ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের ব্লগটা। আশা করছি বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। জানি লেট হলো আমার ব্লগটা পোস্ট করতে, কিন্তু তারপরেও বলছি দেখতে থাকো, আশা করছি তোমরা এনজয় করবে আজকের ব্লগটাও। গুড আফটারনুন আমার প্রিয় পরিবার। তো সকালবেলা আমি কিন্তু টিফিন বানিয়ে ছেলেকে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। ও স্কুল থেকে চলে এসছে, আসার পর স্নান করলো, তাই ওকে সুন্দর করে সাজুগুজু করিয়ে দিলাম, ক্রিম ট্রিম লাগিয়ে, মাথায় তেল দিয়ে চিরুনি করে, জামা প্যান্ট পরিয়ে ওকে কিছু খেতে দিলাম। তো ওই যে জেঠিমা, পাশের ঘরে দিদি, ওরা একটু একটু পিঠা দিয়েছে, তো সেই জন্য ভাবলাম চলো ওকে এটা খেতে দিই, ও খেতে থাক, ততক্ষণে আমি একটা সবজি বানিয়ে নিই। মাছ এনেছিলাম পরশু দিনকে, মাছ খাওয়া শেষ, আর 2 পিসই আছে। তো এই 2 পিস দিয়েই ভাবছি আলু বেগুন দিয়ে একটা সবজি করব। আমার না এই ভালো লাগে আর কি সবজি দিয়ে মাছের ঝোল খেতে, কিন্তু অনেক দিন যাবত আমি এটা করি না। আলু টমেটো এগুলো দিয়েই করি, মশলা টশলা দিয়ে, কিন্তু এই যে সবজি দিয়ে যে একটা পাতলা করে মাছের ঝোল হয় না আলু বেগুন টেগুন দিয়ে, এইটা করা হয় না অনেক দিন ধরে। তো ভাবলাম চলো আজকে একটু সবজি দিয়েই করি। তাই এরকম করে এই যে বেগুনগুলো কেটে নিয়েছি, আলু কেটে নেব। আলু আর বেগুন দুটোকেই ভেজে ভেজে তুলে রেখে একটু হালকা মশলা দিয়ে, একটু আদা বাটা জিরে বাটা দিয়ে হচ্ছে ঝোলটা করব। আর এদিকটায় শিম আলু ভাজা করেছি, কেন জানো তো? কারণ শিমটা আমি খাবো, আলুটা সোনু খাবে, ও আবার শিম খাবে না। তাই শুধু শিম ভাজা করা যাবে না, শিমের সঙ্গে একটু আলু দিয়েও মিক্স করে ভেজেছি, যাতে আলুটা তুলে তুলে ওকে দিতে পারি, আমি শিম আলু দুটোই খাবো। তো যাই হোক, চলো এখন সবজিটা বানানো শুরু করে দেই। ওরও খিদে পেয়ে যাবে, তাই না? স্কুল থেকে এসেছে, যদিও সকালবেলাও কিছু একটা হালকা ফুলকা কখনো কখনো খেয়ে যায়, আর টিফিন তো দেই, দুপুরবেলা খায়। তো যাই হোক, এসে তারপর তো দেই আর কি। তো ভাবলাম আজকে যেহেতু পিঠাটা আছে, তো পিঠাটা খেতে থাক, আমি একটা সবজি বানাই। ডাল আছে, সেটা দিয়ে দিতাম যদি পিঠা না দিতাম আর কি, তাহলে ডাল দিয়ে ভাজাটা সকালবেলাই করেছিলাম টিফিনে দেওয়ার জন্য, ওই দিয়ে দিতাম। কিন্তু যেহেতু পিঠা খাচ্ছে, তো পেটের খিদাটা একটু হলেই হবে আর কি, কমে যাবে। তো তার জন্য ভাবলাম তাহলে সবজিটা বানিয়েই নিই, তাহলে আর রাত্রে সবজি বানানোর জন্য চিন্তা থাকবে না, এটা দিয়েই হয়ে যাবে আর কি। সকালবেলা যখন ভাত বানিয়েছিলাম সোনুকে দেওয়ার জন্য, তখন এই যে আলুগুলো সেদ্ধ দিয়েছিলাম, তো তার থেকে কিছু আলু তো বেঁচে গেছিলো। এই সেদ্ধ আলু বের করে ভাজা করে তারপরে পেঁয়াজ টেয়াজ লঙ্কা দিয়ে ভাত ভাজা করে দিয়েছিলাম ওর টিফিনের জন্য। ওটা খেতেও ভালোবাসে, অনেক দিন পর বানিয়ে দিলাম, স্কুল খোলার পর ফার্স্ট টাইম বানিয়ে দিলাম। কয়েকদিন ধরে রুটি পরোটা এগুলোই চলছে, তো তার জন্য আজকে একটু ভাত ভাজা করে দিয়েছি। তো সেই আলু বেঁচে গেছিলো, তো ভাবলাম চলো এভাবেই আর কি ঝোলটা করে নিই। আলুগুলোকে ছুলে নিয়ে যে ভাজা করে নিলাম, বেগুনও তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, আলুটাও তাড়াতাড়ি সেদ্ধ করাই যেহেতু আছে, তাড়াতাড়ি সব হয়ে যাবে আর কি সবজিটা। আমার কিচেন কাউন্টার টপটাতে একদমই সেরকম জায়গা নেই যে ট্রাইপড সেট করে ক্যামেরা করে দেখাবো তোমাদের। আমি যখন দেখাই অনেক রিস্ক নিয়ে দেখাই, কারণ এই যে গ্যাস ওভেনটা, তার উপরেই আমি ছোটো ট্রাইপডটাকে রাখি। তো যে কোনো মুহূর্তে ওটা উল্টে যেতে পারে, আর ক্যামেরা গিয়ে কড়াইতে উল্টে পড়বে নাকি, সেই ভয়ে আমি সেরকমভাবে রান্নাবান্না শেয়ার করতে পারি না তোমাদের সঙ্গে। আর এক হাত দিয়ে মাঝে মধ্যে একটু আধটু তবু শেয়ার করি, কিন্তু খুবই অসুবিধা হয়। এক হাত দিয়ে দেখতেই পেলে যে ভাজাগুলোকে যখন তুলে নেব অসুবিধা হয় আর কি। এক হাত দিয়ে গামলাটাকে পাশে ধরলে আর এক হাত দিয়ে খুন্তি দিয়ে নামালে পরে সুবিধা হয়, কিন্তু এক হাতে যদি ক্যামেরা থাকে তখন তো অসুবিধা হয়। তাই রান্নাটা তোমাদের সঙ্গে সেরকম কিন্তু শেয়ার করতে পারি না। যাই হোক, তো এখানে আমি আলু আর বেগুন দুটোকেই ভেজে তুলে নিলাম, আর তারপর এখানে দিয়ে দিলাম অল্প একটুখানি জিরা দিয়ে, একটুখানি পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি মশলাটা, লঙ্কা আদা জিরা, ব্যাস, বেশি কিছু দেবো না, হালকা পাতলা করেই ঝোলটা করব। দিয়ে একটু ভেজে নেব লবণ হলুদ দিয়ে, তারপরে জলটা দিয়ে দেবো, দিয়ে হচ্ছে ওই বেগুন আলুটা দিয়ে দেবো, তারপরে মাছগুলো দেবো, মাছ 2 পিস যেটা রয়েছে, আর তারপরে ধনেপাতা লাস্টে দিয়ে নামিয়ে নেব। একটু ঝোল ঝোল মতোই হবে আর কি।
পোস্তটা দিয়ে দিলাম, আর এই যে মাছটা দিয়ে দেবো, খুব ফুটিয়ে নিলেই হয়ে যাবে। চলো জন্য মাছটা দিয়ে পেরে নিই। ওকে জেঠিমা যে দুধপুলি পিঠাটা দিয়েছিল আমি একটু খেয়েছি, তো ওটা দিয়েছি, ভাবলাম ততক্ষণে আমি এটা করে নিই। মোবাইল করবে, আরে দেখতেছি। যেহেতু শুকনো লঙ্কা দিইনি তাই এটা কিন্তু লাল হবে না, এটা সবুজ, আর সবুজই ভালো লাগে এটা দেখতেও খেতেও। Hello baby. Here is your lunch. নিচে বসো, ঠাক কাটি যাবে, ভয় লাগে। তো এই যে জেঠিমার এই যে এখানটায় পিঠে পুলির ব্যবস্থা, আতপ চালের গুঁড়া করা হচ্ছে। পৌষ পার্বণ, পৌষ সংক্রান্তির জন্য তৈয়ারি। ওই জন্য মুখ ফুটে আওয়াজ হচ্ছে। ওই কথা নিয়ে ওর মুখ কেন পেছ থেকে ঢাকা দেখেনি, তাই এবারে আসলো। হ্যাঁ, এই আমার পাশে ঘরে দিদি, হ্যাঁ আত্মীয় অনেক বার হয়ে যায়, অনেকে চিনে, দিদিদেরও আত্মীয় হয়, আমাদেরও অনেক পরিচিত আছে। হ্যাঁ টাউনও তো ওইগুলো কাজ হয়, দেখো। ছেলেকে দিয়েছি আমি টিউশনে, দিয়ে গেছিলাম একটু বাজারে খরচা করতে। বাড়ি ফিরে দেখি এই যে জেঠিমারা সবাই মিলে কিন্তু এখানে চাল গুঁড়ো করছে। তো চলো, ছেলে আসার টাইম হয়ে গেছে, গিয়ে কাজগুলো ঝটাপট সারি, বাজারটা গুছিয়ে রাখি। গত বছরেও আমার দিদি আতপ চাল দিয়েছিল, ঠিক এইভাবেই কিন্তু মিক্সচারে কিন্তু আমি গুঁড়ো করে নিয়ে কয়েকটা মালপোয়া পিঠা বানিয়ে দিয়েছিলাম সোনুকে। আর বেশি কিছু বানাতে ইচ্ছে করে না এই কারণেও, কেন বলো তো, কারণ সোনু পাপা বাড়িতে থাকে না, ও থাকলে তবু হয়তো একটু বানাতে ইচ্ছে করে, মানে ও বিশেষ একটা পিঠা পছন্দ করে না, যদিও বলে আমি খাবো না, পছন্দ না, বানালে খাবেও না ঠিকঠাক, একটা হয়তো দুটো মুখে দেবে, ব্যাস এরকমই। তো যদি মানে যে খাবে, যার জন্য বানাবো, সেই যদি না খায় তাহলে আর ইন্টারেস্ট থাকে না। তবুও কিন্তু ও মানে ওই সবজি পিঠাটা একটু পছন্দ করে। তো তখন ওই যখন ও এসেছিলো পরে একটু সবজি পিঠা করে দিয়েছিলাম, আর কটা বোধহয় মালপোয়াও করে দিয়েছিলাম। বাকি আমরা যখন ও থাকে না, আমরা এই যে কটা মালপোয়া করেই খাই, কারণ ছেলেরও মালপোয়াটা পছন্দ, আমারও বাসি যখন হয় না মুড়ি দিয়ে খেতে ভাল লাগে, তাই এই জন্য ওটাই একটুখানি বানাই। আর বাকি বেশি কিছু করতে ইচ্ছে করে না, ও থাকে না জন্য। এবারও তাই, ও নেই, তাই খুব একটা ইচ্ছে করে না কিছু বানাতে, অল্প করে এই যে গুঁড়ো করে নিয়ে ছেলেকে কটা মালপোয়া বানিয়ে দেবো, এই আর কি। তারপর যখন ও আসবে, অর্ধেকটা চাল নিয়েছি বানাচ্ছি, অর্ধেকটা আছে, ও আসলে পরে ওকে কিছু একটা বানিয়ে দেবো। পাশের ঘরে দিদি বলছিল তোমাদের পিঠা করা যায় না মনে হয়, একটু শুনে নিস, তারপরে মানে আমাকে বলছিল যে কী করবি তুই পিঠা, তো আমি বলছি ছেলেকে কটা হয়তো মালপোয়া বানিয়ে দেবো।
তো বলছিল যে করা যায় কি না বাড়িতে শুনে তারপরে করিস। তো দিদিকে ফোন করলাম, দিদি আবার দিদির যে শাশুড়ি মায়মা ওনাকে জিজ্ঞেস করলো। তো উনি বললেন যে মানে ওই বাড়িতে করা যাবে না, মানে গুঁড়ো টুরো করা যাবে না আর কি ওই বাড়িতে, বাকি যদি শ্বশুরকে যদি ওই পিঠা দেওয়া হয়েছে শ্রাদ্ধের সময় তো খাওয়া যাবে। তো ভাবলাম ঠিক আছে তাহলে, মানে আমি তো এখানে আছি আর বাবাকে পিঠা বানিয়ে দেওয়াও হয়েছিল শ্রাদ্ধের সময় বাবার উদ্দেশ্যে, দিদি দেখেছিল, মানে মনে আছে দিদির এখনও। আমিও ভুলে যাই অনেক সময় অনেক কিছু, কিন্তু দিদির মনে আছে। ও বললো হ্যাঁ তোরা তো পিঠা বানিয়ে দিয়েছিস শ্রাদ্ধের সময় দেখলাম। যাই হোক, তাহলে কটা এখানে মিক্সির মধ্যে গুঁড়া করে ছেলেকে দিয়ে দিই। ও কেন মিস করবে তাই না, যে পৌষ মাসে পৌষ পার্বণে এইভাবে পিঠা খাওয়া হয়, এই জিনিসটা ওরও জানা থাক। আমাদেরও যেরকম ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে, ওর জীবন থেকে সেই স্মৃতিগুলো মুছিয়ে যাক আমি চাই না। তাই কিন্তু আমি সব কিছুই চেষ্টা করি ওকে ফিল করানোর আর কি, সমস্ত পার্বণগুলো, তার যে আনন্দগুলো। আজকের দিনে ওকেও খুব মিস করছি, ও থাকলে ভালো হতো, আরও বেশি হয়তো এনজয় করতে পারতাম। অনেক দিন হয়ে গেল, সে কবে থেকে আসে না, 5 মাস বোধহয় হয়ে গেল। জানি না কবে আসতে পারবে, আরও মাস অপেক্ষা করতে হবে এক নজর দেখার জন্য। তো এই হচ্ছে আমাদের জীবন, কী করা যাবে, কিছু করার নেই। আর বাবাকেও মিস করি, অনেক মিস করি মাঝে মধ্যেই, কিন্তু ভিডিওতে বলা হয় না। মিস করার ব্যাপারটা তো মনের ভিতরের ব্যাপার, তাই না? শোনো, পাপাকে কি মিস করি না? করি। আজকে 4-5 মাস হতে চললো, কিন্তু কখনোই সেভাবে বলা হয় না তোমাকে। ভাজবার কি, এটা তো রেস্টে দিতে হবে কিছুক্ষণ গলিয়ে, তো সঠিকভাবে গোলানোটাই হচ্ছে আসল কথা, তবেই এটা ঠিকঠাক হবে। তো দেখা যাক, গত বছর তো হয়েছিল, এবছর কি হয়। বছরে তো একবারই বানানো হয়, মার কাছ থেকে শুনে নিলাম। গুলিয়ে রাখি, কিছুক্ষণ রেস্টে দিলে ভালো হবে, রেস্টে দেবো কিছুক্ষণ, এই দেখা যাক কি হয়। তোমরা তো আছেই, দেখাবোই তোমাদেরকে কী বানাই কী হয়। এগুলো তো সেরকম একটা করা হয়নি, ওই মা করতো, মায়ের হাতে হাতে একটু হেল্প করতাম আগে। বিয়ের পরে টুকটাক করেছিলাম শাশুড়ি মার সঙ্গে, দুজনে মিলে করেছি, কোনো অসুবিধা হয়নি, ঠিকঠাকই হয়েছিল। আর এখন তো একা একা, এই গত বছরও তাই করেছি, সোনুকে কটা মালপোয়া বানিয়ে দিয়েছিলাম, এবছরও তাই। বাচ্চাটার জন্য শুধু, সবাই খায়, বাচ্চারা না খেলে কীরকম লাগে তাই না, তার জন্য একটু আজকে একটু হেঁটে ওয়াশ করেছিলাম, তাই এই যে চুলটা হাফ বাঁধা করে রেখেছি। চলো কাজে লেগে পড়ি। এই গুঁড়ো করতে করতেই রাত বেজে গেল 9টা। পিঠাপুলি করতে গেলে এরকমই হয়, রাত জেগে জেগে অনেক রাত পর্যন্ত করা হতো এগুলো। এটাতে পরের দিন সকালবেলা বেশি খেতাম, মানে যেদিনকে বানানো হতো সেদিনকে বেশি খেতাম না, 2-1টা খেয়ে মানে কীরকম যেন, মানে শখটা মিটে যেত আর কি। সেদিনকে নিজের বাড়িতে খাচ্ছি, জেঠিমারা ডাকতো, ওই বাড়িতে খেতাম, টুকটাক প্রসাদ দেওয়া হতো, প্রসাদ খাওয়া হতো, সকালবেলা কটা ভেজে ঠাকুরকে দেওয়া হতো। তো ওই জন্য শখটা খুব তাড়াতাড়ি মিটে যেত ওই দিনকে। পরের দিন যত বাসি হতে থাকে তত ভালো লাগে, তাই না? পিঠেপুলি খেতে পরের দিন খাও, তারপরের দিন খাও, বাঁচলে যত মানে শেষ হতে থাকে তত বেশি টেস্টি হয়ে যায় তখন। চলো কাজে লেগে পড়ি, টাইম পাস না করে। আমার ছেলে টিভি দেখছিল, ওকে বললাম তোর জন্যই করছি, যাতে তুই এই ব্যাপারগুলো মিস না করিস, যেন এনজয় করতে পারিস, আর তুই টিভি দেখবি। তাই ওকে ডেকে নিয়ে আসলাম। ও এসে কি বলবো, এখানটায় এসে ও এত খুশি, এই চালের গুঁড়া ধরবে, হ্যাঁ, ওগুলো দিয়ে পাহাড় বানাচ্ছে। একবার হাতগুলো বললাম ধুয়ে আসো, হাত ধুয়ে এসে পাহাড় বানাচ্ছে, একবার টিপি টিপি ওটাকে সমান করছে, একবার উঁচু করছে, যেগুলো আমরাও করতাম ছোটোবেলায়। এই চালের গুঁড়ো ধরতে যে কী ভালো লাগে। মা রুটি বানালেই আটা একটুখানি নিয়ে খেলা করব, কিছু বানাবো, পুতুল বানাবো, ওটা আবার ভাজতে দিব। শোনো তাই করে দেখি, এই আটাগুলো দেখে ও তাই করে, আটাগুলোকে টিপবে। আমারও ভালো লাগতো জানো তো, ছোটোবেলায় এই আটাগুলোকে টিপে টিপে সমান করতাম, করতাম। এত সুন্দর আর কি এগুলো ধরতে, এত সফট, এত ভালো লাগে দেখতেও, এত সুন্দর লাগে, একদম সাদা ফুটফুটে আতপ চালের গুঁড়া। তো ও এসে ভীষণ এনজয় করলো। তারপরে আমি গিয়ে টুক করে টিভি বন্ধ করে দিয়ে এসেছি, ও টেরও পায়নি, অনেকক্ষণ ধরে এখানটায় এনজয় করছে। তারপরে বলছে মামা আমি গুলাতেও হেল্প করব। তারপরে আমি গুলাচ্ছি, মাখছি হাত দিয়ে, লাঞ্চগুলোকে করছি, ও কিন্তু করবে আমার সাথে সাথে। জানি একটুখানি মেসি করে দেয়, এদিক ওদিক লেগে যায়, হয়, কিন্তু ওর জন্যই তো, যাতে ও এনজয় করতে পারে, এই জিনিসগুলো যেন মিস না করে, ওর জন্যই করা। তো একটু তো হবেই, আমার একটু কাজ বাড়বেই, কোনো ব্যাপার না, কিন্তু ও এনজয় করুক, এটাই আমার সবথেকে বড় পাওনা। এগুলোই একটা স্মৃতি হয়ে ওর থেকে যাবে, যে ছোটোবেলায় এভাবে পিঠেপুলি করা হয়েছিল, পৌষ মাসে নাকি পৌষ পার্বণ হয়,
এই জিনিসগুলো ওর মিস হবে না, তাই না? ও আবার আমাকে বলছে মামা কালকে স্কুলে যাব না, এগুলো এনজয় করবো না, খাবো না। আমি বলছি বাবা রে, এনজয় করার জন্য স্কুল বন্ধ করতে হবে? তুমি স্কুল যেও, স্কুল থেকে এসে এনজয় করো। যাক, তোমাদের দেখালাম আমি কি কি মিক্স করলাম, তো বলেও দিই, জানি না বুঝতে পেরেছো কি না। তো আমি এখানে মিক্স করেছি, চালের গুঁড়োটাই তো সব থেকে বেশি আছে, আর অল্প কিছুটা 1-1.5 কাপ মতো আটা দিলাম, কিন্তু আটা বোধহয় মনে হলো আমার বেশি হয়ে যাবে। আটাটা আবার বেশি হয়ে গেলে না তখন চালের গুঁড়োর মানে টেস্ট আর থাকে না, চালের গুঁড়োটা বেশি থাকলেই বেশি টেস্টি লাগে, আটাটা বেশি হয়ে গেলে আটা একটা মানে ফিল আসে, ভালো লাগে না। তার জন্য আর একটু চালের গুঁড়া পরে দিয়েছিলাম কিন্তু, আর 1 চিলতে মতো সোডা দিয়েছি একদম সামান্য পরিমাণে, আর 1 চিলতে মতো লবণ। আর তারপরে তো এই যে গুড়টাকে আমি জলের মধ্যে ভালো করে গুলিয়ে নিয়েছি, লামসগুলো গুলিয়ে ভালো করে যখন মেল্ট হয়ে গেছে, তারপরে আমি এখানে আস্তে আস্তে দিচ্ছি আর কিন্তু মেখে নিচ্ছি। অল্প অল্প করে দিয়ে মাখতে হবে, কারণ খুব তাড়াতাড়ি কিন্তু একদম বেশি ঝোলা ঝোলা হয়ে যায় চালের গুঁড়াটা, তো তার জন্য অল্প 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 করে দিয়ে দিয়েই কিন্তু মাখছি আমি। মেখে এমন একটা কনসিস্টেন্সি বানিয়েছি যেটা দেখতে কিন্তু এই যে এরকমটা হবে, খুব বেশি গাঢ়ও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না। তো তারপর এই যে গরম তেলের মধ্যে আস্তে করে ছেড়ে দেবো এভাবে, একদম মাঝখানেতেই ছেড়ে দেবো, এদিক সেদিক করবো না। আর তারপরে দেখো খুব সুন্দর করে কিন্তু এটা টোপা টোপা করে একদম ফুলে ফুলে উঠেছে পিঠাটা, আর ভেঙে চুড়ে যায়নি, কোনো কিছুই কোনো সমস্যা হয়নি, খুব ভালো মতো কিন্তু আমার মালপোয়া বা তেলের পিঠা হয়ে গেছে। সোডার পরিমাণটা একদম ঠিকঠাক রাখতে হয়, অল্প করে দিতে হয়, বেশি সোডা পড়ে গেলেই তখন ওই যে ছিট করে বের হয়ে যায়। আমি একবার এরকম হয়েছিল, একটু বেশি করেই মানে সোডাটা দিয়ে ফেলেছি, ভেবেছি কি নরম হবে ফুলে ফুলে উঠবে, একটুখানি বেশি পড়ে গেছিলো। হ্যাঁ, মানে প্রথমে একটু 1 চিলতে দেওয়ার পর ভাবলাম আর 1 চিলতে দিই, ব্যাস ওটুকুই বেশি হয়ে গেছে। তার জন্য ওটা কিন্তু মানে ফুলে ফুলে একদম ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছিলো, আমি মানে নিজেই অনুভব করেছি যে এটা ওই কারণেই হয়েছে। তো যাই হোক, এভাবেই প্রত্যেক বছর একটু 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 করে অভিজ্ঞতা বাড়বে আর আমাদের কাজ পারফেক্ট হবে, তাই না? দেখো কি সুন্দর কিন্তু পারফেক্ট মালপোয়া হয়েছে। আর আমার খুব ভালো লাগে, চারিদিকে এরকম ছোটো ছোটো ফুল ফুল মতো বেরোয় না, দেখতে যে এত ভালো লাগে, আর এটা বেশি ক্রাঞ্চি ক্রাঞ্চি। আমার ছেলে তো এটা এত পছন্দ, চারিদিকটা খেয়ে মাঝখানটা রেখে দেবে, ওইটা পরে আমাকে খেতে হয়। কি আমার পিঠা কীরকম হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও, দিদিরা, মাসিমারা, কাকিমারা, বোনেরা সবাই জানাবে, ঠিক আছে? আর কাদের কাদের খেতে লোভ লাগছে তাড়াতাড়ি করে চলে আসো গরম গরম পিঠা খেতে। আর এই কড়াইটাকে ইগনোর করো, কারণ এইটা একদম পাতলা একটা ছোট্ট কড়াই, ঠিক আছে? আর অল্প তেলে মানে ছোট হয়ে যায় আর কি ছোটো কড়াইতে, তাই এটাতেই ভাজছি, না হলে এটাতে ভাজতাম না। এটা কি বলো তো, এত এত তাড়াতাড়ি এটা পুড়ে যায়, তার জন্য এটা যতই ঘষি না কেন 2 দিন পরে সেম এরকমটাই হয়ে থাকে, আবার কষ্ট করে বালু টালু দিয়ে ঘষে ঘষে এটাকে সাফ করতে হয়। মাঝে মধ্যে খুব মানে বিরক্ত হয়ে যায়, তার জন্য কোনো রকম ঝটাপট একটু জোরে জোরে ঘষে যেটুকু সাফ হয় হোক করে কাজ করি, টাইম না থাকলে। আবার টাইম থাকলে এটাকে ভালো মতো ধরে ধরে সাফ করে দিই, করি মাঝে মধ্যেই করি। তারপরে ওরকম হয় পাতলা, তো একটা কড়াই নিতে হবে আর কি আমাকে, ছোটো মাপের মোটা টাইপের আর কি, এত পাতলা আর নেব নাহলে এরকম কষ্ট করতে হয়। যাই হোক, পিঠা আমার এখানটায় রেডি। কীরকম হয়েছে বলো? আর বড় কড়াইটা দেখলেই, আমার বড় কড়াইটাতে যখন সবজি বানালাম ওটা কিন্তু আমার ফ্রেশ একদম, ওটা এত কালো হয় না, এত তাড়াতাড়ি পুড়ে যায় না, যেটুকু পুড়ে যায় রান্নার পর ঘষে ঘষে পরিষ্কার করলে ওটা পরিষ্কার হয়ে যায়। কিন্তু ওটার আর একটা আবার খারাপ গুণ আছে, কি বলো তো, ওটা যতই ঘষি না কেন ভিতর থেকে কালো কালো বেরোয়। আমাকে একজন সাবস্ক্রাইবার বলেও ছিল যে দিদিভাই যে কড়াইটা তুমি কিনলে এটা কিন্তু ভালো না, পরবর্তীতে কিন্তু কালো কালো বের হবে। ওই পাতলা যে হাতল মানে হ্যান্ডেলগুলো হয় আর কি, পাতলা হ্যান্ডেলের যে কড়াইগুলো হয় ওগুলোই নাকি বেস্ট। আর আমি যেটা নিয়েছি তোমরা দেখবে আমার কড়াইটার মানে হাত যেখানে ধরি আর কি, সেই হ্যান্ডেলগুলো একটু মোটা টাইপের, একটু ডিজাইন করা আবার চোকা চোকা, তো এই টাইপের কড়াইগুলো নাকি কালো কালো বেরোয়। তো সেম আমার কিন্তু কালো কালো বেরিয়েছে ভেতর থেকে, ওটা যতই ঘষি না কেন ওটা ঠিক হয় না। তো ও কড়াইয়ের যে ম্যাটেরিয়াল আছে সেটাই নাকি খারাপ এটার। তো আমি তখন জানতাম না, নতুন কিনেছি ফার্স্ট টাইম কড়াই নিজে, তো ওই জন্য ওরকম ভুল হয়ে গেছে, আর এরকম করা যাবে না। এবারে আমার ইচ্ছা আছে একটা লোহার কড়াই নেওয়ার, কারণ লোহার কড়াই আমাদের হেলথের জন্য ভালো, তার জন্য। আর এই পিঠাটা দেখলে সবজি পিঠাটা, এটা দিয়েছে পাশের ঘরের দিদি। আর এই যে সবজি পিঠা, এটা আমার ছেলে খুব পছন্দ করে, আমারও ভালো লাগে, সোনুর পাপাও ভীষণ পছন্দ করে। আর এই যে এই পিঠাটা দিয়েছে মালপোয়া, আর দুধ পুলিটা দিয়েছে আমার এই বাড়ির জেঠিমা, সাথে এই যে দিদি দিয়ে গেল, ছোট দিদি দিয়ে গেল এই সবজি পিঠা। সবগুলো পিঠাই কিন্তু হেভি হয়েছে। আর দুধ পুলিটার কথা কি বলবো, এটা কিন্তু অসাধারণ ছিল। আমার পিঠেও বানা হয়ে গেছে, চলো এবার ওই বাসনগুলোতেই করে
দিদিদেরকে জেঠিমাদেরকে দিয়ে আসি মালপোয়া। আর আমার পিঠেটা কীরকম হলো সেটা খেয়ে দেখি। আমারটাও খেতে কিন্তু একদম পারফেক্ট হয়েছে বন্ধুরা। মানে এত সুন্দর যে মালপোয়া হবে আমি ভাবতেও পারিনি। গত বছরের থেকেও এই বছর এটা দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও। যাই হোক, তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা? আজকের এই পৌষ সংক্রান্তির দিনের একটা ছোট্ট ব্লগ, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলো না। আর যারা তোমরা নতুন আছো আমার চ্যানেলে সবাই কিন্তু সাবস্ক্রাইব করে নিও যদি আমাদের ভিডিওগুলো একটু হলেও ভালো লাগে তোমাদের। আর যারা করে নিয়েছো তাদেরকে সবাইকেই জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, বুক ভরা ভালোবাসা। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। ফিরে আসবো দারুণ একটা পরবর্তী ব্লগে। কেমন? টাটা।